হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি এখানে যদি একটু দেখি যে আমার হাতে এটা কিন্তু কলম রয়েছে, তাই না? আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে এখানে একটা কলম রয়েছে। এই কলমটায় কি হয় এটা তোমাদের কাছেও আছে, তাই না? এই কলমটা কি হয় তোমাদের জিজ্ঞাসা করলে তুমি বলবে, স্যার এই কলমটা কিন্তু আমরা লেখালেখি করি। ঠিকই বুঝেছো, কলম দ্বারা লেখালেখি হয়। কিন্তু এই লেখালেখির মধ্যেও আরো একটা কাজ করে এই কলম। কি করে না, কলম কিন্তু একটা প্রতিবাদের ভাষা। তোমাদের মনে হতে পারে, হ্যাঁ কলম আবার প্রতিবাদের ভাষা। হ্যাঁ অবশ্যই, কলমকে বলা হয় তলোয়ারের থেকেও শক্তিধর, তাই না? তাহলে তোমাদের এটা খুব খারাপ লাগছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার কি বলছেন, যে কলমকে বলা হচ্ছে প্রতিবাদের ভাষা, কলমকে বলা হচ্ছে তলোয়ার থেকে শক্তিধর, এ কি করে সম্ভব? তাই না? হ্যাঁ অবশ্যই সম্ভব। আমরা যদি দেখি যে রাষ্ট্র ও শাসনকর্তারা যখন সাধারণ মানুষের উপরে নেমে আনে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে ওঠে প্রতিবাদের, তার ভাষা কিন্তু এই কলম। আমরা যদি দেখি যে কবি কাজী নজরুল ইসলামকে, তিনি কিন্তু বিভিন্ন রকমের কবিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটা স্থান করে নিয়েছিলেন। এবং এই দেশ যখন পরাধীন ছিল, সেই দেশের পরাধীনতার বিরুদ্ধে যে আন্দোলনের প্রতিবাদ যে গর্জে উঠেছিলেন, সেটা কিন্তু ছিলেন কবি কাজী নজরুল ইসলামের এই কলম। এই কলমের দ্বারা তিনি কিন্তু বিভিন্ন রকমের কবিতা কিন্তু লিখে চলেছেন এবং সাধারণ মানুষের মধ্যে একটা দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন এই কলম। ঠিক আমরা আমরা এখানে যেভাবে বলছি কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে বাংলাতে, ঠিক সেই রকমই তেলেগু ভাষায় একজন বিদ্রোহী কবি ছিল, যার নাম হচ্ছে ভারভারা রাও। ঠিক তোমরা থাম্বনেল দেখে বুঝেছো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চারণ কবি ভারভারা রাও। তো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চারণ কবি ভারভারা রাও। তো চলো আজকে আমাদের টপিক শুরু করি। দেখো, আমরা আজকে আলোচনা করছি যে চারণ কবি ভারভারা রাও। এই যে চারণ কবি ভারভারা রাও, সেটা আমরা তো আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে আমাকে জেনে নিতে হবে যে ভারভারা রাও সম্পর্কে, যে ভারভারা রাও কে, কিভাবে এলেন, কি ব্যাপার, এই বৃত্তান্ত আমাদের জেনে নিতে হবে। তো ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ ভিডিওটি দেখে, তাহলে সমগ্র আলোচনা সে বুঝতে পারবে, এবং এখান থেকে যাবতীয় যে রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সে দিতে পারবে। তো চলো জেনে নিই ভারভারা রাও সম্পর্কে। দেখো, এই যে চারণ কবি ভারভারা রাও, উনার জন্ম হয়েছিল 1940 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর। তাহলে ভারভারা রাও, তার জন্ম হয়েছিল 1940 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর। এই যে ভারভারা রাও, ইনি কিন্তু তেলেগু সাহিত্যের কবি। ইনি কিন্তু তেলেগু সাহিত্যের কবি। ইনার জন্ম হয়েছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশে। কি বললাম? ভারভারা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভারভারা রাও, এনার জন্ম হয়েছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশ, বর্তমান কিন্তু তেলেঙ্গানায় অবস্থান করে রয়েছে। তাহলে সেই তেলেঙ্গানার যে ওয়ারাঙ্গল জেলা চিন্না পেন্ডিওয়ালায় এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে কিন্তু ভারভারা রাও এর জন্ম। আর ভারভারা রাও এর সম্পূর্ণ নাম পেন্ডিওলা ভারভারা রাও। দেখো, এই ভারভারা রাও, তার প্রথম কবিতার সংকলন হচ্ছে চাল্লি নেগাল্লু 1968 খ্রিস্টাব্দে, এবং এছাড়া রয়েছে জীবনাদি, ওরে গিম্পু, স্বেচ্ছা, ভবিষ্যৎ চিত্রপটম, বীজভূমি এবং তেলেঙ্গানা বীরগাথা। এই সমস্ত গ্রন্থগুলা তিনি লিখেছেন, যিনি হলেন ভারভারা রাও। এই ভবিষ্যৎ চিত্রপটম, এই গ্রন্থটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। তার কারণ হচ্ছে ইনি যে প্রতিবাদ করে তুলেছিলেন, সেই প্রতিবাদের যিনি বিভিন্ন রকম সাধারণ মানুষের নিয়ে কথা লিখেছিলেন, সাধারণ মানুষের মনের কথা নিয়ে লিখেছিলেন, সেটা কিন্তু সরকার বিরোধী হয়ে গেছিল। ফলে সেখানকার রাষ্ট্রীয় সরকার এই পত্রিকাটিকে নিষিদ্ধ করে দেয়। সেটা হচ্ছে 1986 সাল। কাব্যগ্রন্থটির নাম হচ্ছে ভবিষ্যতু চিত্রপটম। তিনি ভারভারা রাও একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, যে পত্রিকার নাম হচ্ছে সৃজানা পত্রিকা। তাহলে ভারভারা রাও যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, পত্রিকার নাম হচ্ছে সৃজানা পত্রিকা। পরবর্তীকালে তিনি অরুণ তারা পত্রিকায় সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এইটা হচ্ছে আমাদের ভারভারা রাও।
তাহলে তিনি হচ্ছেন তেলেগু ভাষার বা তেলেগু সাহিত্যের কবি, নাম হচ্ছে ভারভারা রাও। ভারভারা রাও সম্পর্কে আমরা জানলাম। এই যে ভারভারা রাও অনুবাদ করেছেন, তাহলে দেখো ভারভারা রাও হচ্ছে তেলেগু সাহিত্যের কবি, তাহলে তেলেগু ভাষায় লেখা, সেটাকে অনুবাদ করেছে বাংলায় কে? বাংলায় অনুবাদ করেছেন যিনি, যার নাম হচ্ছে শঙ্খ ঘোষ। আমরা জানি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। ঠিক আছে, তাহলে এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু আসবে, আমাদের এগুলা জানতে হবে। তাহলে চারণ কবি ভারভারা রাও বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। আবার ইংরেজিতে অনুবাদ করেছেন একজন, যার নাম হচ্ছে ডি ভেঙ্কট রাও। ইংরেজিতে অনুবাদ করেছেন যিনি, যার নাম হচ্ছে ডি ভেঙ্কট রাও, যিনি ছিলেন হায়দ্রাবাদের একজন ইংরেজি অধ্যাপক। তার কাব্যটির নাম ছিল দি বার। তাহলে কি বললাম? দি বার। তিনি কে অনুবাদ করেছিলেন? না হায়দ্রাবাদের ইংরেজি অধ্যাপক, যার নাম হচ্ছে ডি ভেঙ্কট রাও। এটা হচ্ছে ইংরেজিতে। আর বাংলাতে অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এটা, এই যে শঙ্খ ঘোষ, তিনি যে বাংলায় অনুবাদ করেছিলেন, সেটা হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত একটি মাসিক পত্রিকা, যার নাম হচ্ছে সেতু বন্ধন। তোমরা পারলে খাতাতে লিখে নিতে পারো, এইগুলা প্রচুর মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে পরীক্ষায়। তাহলে কার দ্বারা সম্পাদিত হয়েছিল? না দেবেশ রায়। তাহলে প্রখ্যাত কথা সাহিত্যিক, যার নাম হচ্ছে দেবেশ রায়, সেই দেবেশ রায় সম্পাদিত একটি মাসিক পত্রিকা, যার নাম হচ্ছে সেতু বন্ধন। এই সেতু বন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2019 সালে 13ই জানুয়ারি তিনি অনুবাদ করেছিলেন। আর কবিতাটি ছিল, কবিতা নাম হচ্ছে চারণ কবি। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এরপরে চলে আসি যে এটা নেওয়া হয়েছে কোথা থেকে? না যিনি ছিলেন তেলেগু ভাষার কবি, তার উৎস হচ্ছে যে 1985 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর, নাম হচ্ছে ভবিষ্যৎ চিত্রপট। এটা হচ্ছে এখানকার উৎস, এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটা আমরা মোটামুটি একটু আইডিয়া করে নিলাম। এরপরে যে ভারভারা রাও নাম, কবিতার নাম হচ্ছে চারণ কবি। আমাদের জানতে হবে যে চারণ কবি জিনিসটা কি। কবি অর্থাৎ যিনি কবিতা লিখেন তাকে তো আমরা অবশ্যই কবি বলবো, কিন্তু চারণ কি? অর্থাৎ চারণ শব্দের অর্থ হলো স্তুতি। চারণ শব্দের অর্থ হচ্ছে, চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি প্রচারক বা স্তুতি গায়ক বা কীর্তি পাঠক, যেটাই লিখো না কেন। তাহলে চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি প্রচারক, এটা হলো চারণ শব্দের অর্থ। তাহলে চারণ কবি জিনিসটা কি? না চারণ কবি, আমি যদি একটা উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে। আমাদের দেশ, আমাদের দেশ যখন ইংরেজদের মানে পরাধীনতায় মানে শৃঙ্খলে আবদ্ধ ছিল, ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে যখন আবদ্ধ ছিল, সেই ইংরেজকে তাড়ানোর জন্য আমাদের ভারতবর্ষের মানুষরা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আন্দোলনে সামিল হয়েছিল তাদেরকে তাড়ানোর জন্য। আর সেই সময় তাদের উপরে নেমে এসেছিল বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার। তাদের প্রতিবাদ করার জন্য সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল। আর সেই সময় বিভিন্ন কবিরা, এই যে একটু আগে বলেছিলাম যে কলমকে বলা হয় তলোয়ারের থেকেও শক্তিধর। কারণ কি? না তলোয়ার কি করে? তলোয়ার ক্ষণিকের জন্য কয়েকটি জায়গা জুড়ে সাধারণ মানুষকে হত্যালীলা চালিয়ে দিতে পারে বা সাধারণ মানুষকে হত্যা করতে পারে, কিন্তু কলম, এই কলম যা লেখনীর দ্বারা সারা বিশ্বকে কিন্তু তোলপাড় করে দিতে পারে, সেটাই হচ্ছে এই কলম। তাহলে সেই সময় বিভিন্ন কবিরা তাদের লেখনীর দ্বারা সেই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল। কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা জানি বিদ্রোহী কবি হিসাবে, তার যে সমস্ত কবিতা ছিল সবই বিদ্রোহী মনোভাবাপন্ন। দ্বিজেন্দ্রলাল রায়, তারা সব স্বাধীনতা সংগ্রামী, সবাই কিন্তু ভালো করে একটা কবিতা লিখেছিল ওই সাধারণ মানুষের মনের মধ্যে স্বদেশ প্রেম জাগানোর জন্য এবং সেই সমস্ত মানে পরাধীনতায় আবদ্ধ, পরাধীনতার শৃঙ্খলতার বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? না আমরা এখানে যদি দেখি যে তাহলে চারণ কবি, চারণ এই জিনিসটা হচ্ছে যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশের সেই সমস্ত সাধারণ মানুষদের মনের মধ্যে স্বাধীনতা সংগ্রামের বীজ যে রোপণ করা, যারা করেন তাদেরই বলা হয় কিন্তু চারণ কবি।
সে কবিতা লেখনের মধ্যে হতে পারে, কোথাও যাত্রায় অভিনয় করে হতে পারে, রাস্তা পথে ঘুরে ঘুরে হতে পারে, সে যে কোনো পথ অবলম্বন করে হোক না কেন, মূল জিনিস হচ্ছে যেটা, যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সাধারণ মানুষের মনের মধ্যে যে দেশপ্রেম জাগানোর যে ব্যাপারটা, বা দেশপ্রেম জাগানোর যে অনুপ্রেরণা, সেটাই হচ্ছে কিন্তু চারণ কবি। যারা লিখেন তাদের বলা হয় কিন্তু চারণ কবি। তাহলে চারণ কবির সংজ্ঞাটা কি? না, চারণ কবি আমরা তাকেই বলবো যে দেশের পরাধীনতার বিরুদ্ধে সাধারণ মানুষদের সাধারণ মানুষদের মনের মধ্যে দেশপ্রেম জাগাতে যেসব ভ্রাম্যমান গায়ক কবিরা সংগ্রাম করার অনুপ্রেরণা জাগানোর জন্য গান গেয়ে বা যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরিয়ে বেরিয়েছেন, তাদের বলা হয় কিন্তু চারণ কবি। আমরা জানি যে যখন আমাদের এদেশে নীলকররা এসে নীল চাষ করতে বাধ্য করত সাধারণ মানুষদের, সাধারণ মানুষরা বুঝতে পেরেছিল যে এই নীল চাষ করে কিন্তু আমাদের সেইভাবে লভ্যাংশ পাওয়া যাবে না, তাই তারা নীল চাষ করতে চায়নি, কিন্তু তাদের জোর করে নীল চাষ করতে বাধ্য করিয়েছিল। আর সেই সময় যে আন্দোলন হয়েছিল আমরা জানি নীল বিদ্রোহ, সেই সময় একজন লিখেছিলেন নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র। তাহলে তিনি নীল দর্পণ সেই নাটকটি সে লেখনের দ্বারা লিখে সমগ্র সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন যে না, এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে অন্যায় করছে, এটা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার। তাই তিনি লেখনীর মাধ্যমে প্রতিবাদ করে তুলেছিলেন। এবং আমরা জানি সেই সময় একটা গিরিশ মঞ্চে সেখানে অভিনয় করা হয়েছিল, যেখানে ইংরেজরা কি করছে এবং সাধারণ মানুষদের উপর যে অত্যাচার করছে সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদ কিন্তু তুলে ধরা হয়েছিল সেই সমস্ত নাটকের মধ্য দিয়ে। তাহলে যে সমস্ত কবিরা তারা কি করছে, নাটকের মধ্য দিয়ে, যাত্রার অভিনয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষদের মধ্যে একটা প্রতিবাদের ভাষা গড়ে তোলার জন্য তাদের মনের মধ্যে যে দেশপ্রেমের অনুপ্রেরণা জাগানো হয়, বা দেশপ্রেমের যে সুর তার মনের হৃদয়ের মণিকোঠায় ঢুকে দেওয়া হয়, বা স্বাধীনতার বীজ মন্ত্র ঢুকে দেওয়া হয়, তাদেরই বলা হয় কিন্তু চারণ কবি। তাহলে আমরা জানতে পারলাম যে চারণ কবি জিনিসটা কি। এরপরে আমরা যেটা জানবো যে সেটা হচ্ছে যে ভারভারা রাও হঠাৎ কেন এই কবিতা লিখতে গেলেন। আমরা দেখো প্রত্যেকটা পাটে পাটে আসছি, কিন্তু এই জন্য বলছি যে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখো আমরা জানি যে চারণ কবি ভারভারা রাও, এই যে কবিতার নাম চারণ কবি লিখেছেন ভারভারা রাও, তিনি কেন হঠাৎ করে এই কবিতা লিখতে গেলেন। দেখো প্রত্যেকটি কবিতা হোক, গদ্য, উপন্যাস হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে, কোন একটা ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে কবির মনের মধ্যে একটা অনুসন্ধিৎসা জেগে উঠেছে এবং প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে, তখনই কিন্তু তিনি লেখনী ধরেছেন। এই যে ভারভারা রাও তিনি যে পরিপ্রেক্ষিতে লিখেছিলেন সেটা পুরো একবার সাধারণ মানুষের কথা নিয়ে লিখেছিলেন, এবং যেটা চলছে বাস্তব জগতে চলছে সেই সেই বাস্তব জগতের কাহিনী কিন্তু তিনি তুলে ধরেছেন। এটা একটি প্রতিবাদী কবিতা, এবং এটা যদি আমি দেখি এটা বাস্তব ধর্মী কবিতা। কিন্তু দেখো কি কারণে তিনি লিখেছেন, না তখনকার যে দক্ষিণ আফ্রিকার একজন কবি ছিল যার নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ, সেখানকার সরকার ছিল বোথা সরকার। তাহলে দক্ষিণ আফ্রিকার একজন কবি যার নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ, সেই তিনি ছিলেন যে কৃষ্ণাঙ্গ, আর সেই সময় সরকার চলছিল যার নাম হচ্ছে বোথা সরকার। এই বেঞ্জামিন মোলায়েজ যেহেতু তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন, সেহেতু সেখানকার যে সরকার ছিল সেই সরকারে যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চলছিল সেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে কিন্তু বিভেদ লেগেই চলছিল। আর বেঞ্জামিন মোলায়েজ তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন তার লেখনের মধ্য দিয়ে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তার কপালে জুটেছে কিন্তু এই মৃত্যু। তাকে বিভিন্ন রকম মানে আইন এনে বিভিন্ন ভাবে তাকে বন্দি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1985 খ্রিস্টাব্দে 18ই অক্টোবর।
তার নামে বিভিন্ন রকমের মিথ্যা মামলার অজুহাতে তাই কিন্তু ফাঁসিতে তিনি মৃত্যুবরণ করেন 1985 খ্রিস্টাব্দে 18ই অক্টোবর। উনার জন্ম ছিল 1955 খ্রিস্টাব্দে। তাহলে বেঞ্জামিন মোলায়েজ তিনি দক্ষিণ আফ্রিকার একজন কবি, যার জন্ম হচ্ছে 1955 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। আর সেখানকার সরকার, যে বোথা সরকার, এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এদের মধ্যে যে বিভেদ চলছিল তার বিরুদ্ধে যিনি লেখনী প্রতিবাদ করে তুলেছিলেন তার নাম হচ্ছে এই বেঞ্জামিন মোলায়েজ। আর এর ফলস্বরূপ তার নিজের জীবনটাকে বিসর্জন দিতে হয়। সালটা ছিল 1985 খ্রিস্টাব্দে 18ই অক্টোবর। এর প্রতিবাদে যখন সারা বিশ্ব তোলপাড় হয়ে যায়, এই কবির মৃত্যুর প্রতিবাদে যখন সারা বিশ্ব তোলপাড়, সেই সময় ভারভারা রাও তিনি তার লেখনীর মধ্য দিয়ে প্রতিবাদ করে তুলেছিলেন। তিনি লিখে ফেলেছিলেন কবিতাটি। আর সেই শঙ্খ ঘোষ তিনি তার বাংলায় অনুবাদ করেছিলেন চারণ কবি সেই ভারভারা রাওকে নিয়ে। এরপরে আমরা কিন্তু টপিকে ঢুকবো যে চারণ কবি ভারভারা রাও কবিতার প্রত্যেকটি অর্থ অনুযায়ী, শব্দার্থ অনুযায়ী সম্পূর্ণ আলোচনা। আমরা এরপরে কিন্তু কবিতার মধ্যে ঢুকছি। দেখো, আশা করি এতক্ষণ যেটা বললাম সবার ভালো লেগেছে বলে মনে করি। এরপর দেখো কবিতায় ঢুকছি। কবিতার মধ্যে রয়েছে প্রথমে, এটি কিন্তু 3টি স্তবকে রয়েছে কবিতাটি। কবিতাটা দেখো, আমি বলেছিলাম যেটা একটা প্রতিবাদী কবিতা। কবিতাটি রয়েছে প্রথমে, যে নিয়ম কানুন যখন সব লোপাট, যে নিয়ম কানুন যখন সব লোপাট, অর্থাৎ নিয়ম কানুন একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, সেগুলো কোনো কিছু নেই, লোপাট অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে গেছে। লোপাট অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যাওয়া, অর্থাৎ সাধারণ মানুষ তাদের যে একটা বাক স্বাধীনতা সেটা কিন্তু নাই। সেই বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হচ্ছে, কোনো কিছু শৃঙ্খলার মধ্যে থাকছে না। সরকার পক্ষ অর্থাৎ তখনকার যে শাসক শ্রেণী তাদের মনের মধ্যে যা কিছু আসছে সেটাই করতে বাধ্য হচ্ছে, অর্থাৎ কোনো নিয়মের মধ্যে সেখানে নাই। অর্থাৎ সেখানে যদি আমি দেখতে পাই যে সেখানে আইনের শাসন চলছে না, চলছে শাসকের আইন। অর্থাৎ তাই বলেছেন যে নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। তাহলে সময়ের ঢেউ তোলা, দেখো লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যে সময়ের ঢেউ তোলা। অর্থাৎ আমরা যদি কোথাও যাই সমুদ্রে যদি দেখতে পাই যে ঢেউ কিন্তু সব সময় আসে না, ঢেউ কিন্তু একটা সময়ের মধ্য দিয়ে আসে। তাহলে সেই সময়ের সেই পরিপ্রেক্ষিতের কথা বলা হয়েছে, যেই সময় এই রাষ্ট্রদ্রোহী এই শাসন ব্যবস্থা চলছিল সেই সময়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর এই ঢেউ কি করে, ঢেউ কিন্তু ক্ষণিকের জন্য থাকে, ঢেউ কিন্তু সব সময় থাকে না, ঢেউ আসে আবার চলে যায়। অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদী শাসকের উত্থান পতনের কথা বলা হয়েছে, কেউ কিন্তু দীর্ঘস্থায়ী থাকতে পারে না। তাহলে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, কালো মেঘের দল অর্থাৎ এখানে অশুভ শক্তির কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো বলেছে যে নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। তাহলে সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতের কথা বলা হয়েছে, সেই সময়ে যে অশুভ শক্তি অর্থাৎ কালো মেঘ এসেছে, তারা কি করছে না বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষদের ওপর অন্যায় অত্যাচার কিন্তু করে চলেছে। বলছে ফাঁস লাগাচ্ছে গলায়, তাহলে ফাঁস লাগাচ্ছে গলায়, এখানে অর্থটা কিন্তু বুঝতে হবে। তাহলে গলায় কি করছে, ফাঁস লাগাচ্ছে। অর্থাৎ এখানে ফাঁস লাগানো বলতে কবি বুঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষদের হয়ে যখন কবিরা তাদের লেখনের মধ্য দিয়ে সারা বিশ্বকে তোলপাড় করে দিচ্ছে, সেই সময় শাসক গোষ্ঠী কি করছে না কবির কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছে। তাই কবিতায় কবি বলেছেন যে ফাঁস লাগাচ্ছে গলায়, কিন্তু চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। তাহলে ফাঁস লাগাচ্ছে গলায় তবুও চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জল নয়। অর্থাৎ এখানে যে প্রতিবাদের ভাষাটা নীরবে নিভৃতে সাধারণ মানুষের মনের মধ্যে বপন করানো হয়েছে। এখানে সাধারণ মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার করছে শাসক শ্রেণীর ওই গোষ্ঠী সম্প্রদায়, যেখানে
তার প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করলেও পারছে না। সেখানে কোনো চুইয়ে পড়ছে না কোনো রক্ত, আর কি কোনো চোখের জলও কিন্তু নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। তাহলে ঘূর্ণিপাকে সাধারণ বিদ্যুৎ, সাধারণ বিদ্যুতের ঝলকানি, সাধারণ একটা বিদ্যুতের রেখা, সেটা কিন্তু বজ্রপাতে গিয়ে পরিণত হচ্ছে। অর্থাৎ শাসক শ্রেণীর ওই সাধারণ ভুলগুলা আগে যদি শুধরে নিত, তাহলে এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু যেতে হতো না। তাহলে সাধারণ প্রতিভা মানে সাধারণ জিনিস অসাধারণ হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ঘটনা বৃহৎ আকার লাভ করছে। তাই বলছে যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আর কি না ঝিরঝিরে বৃষ্টি, সামান্য ঝিরঝিরে বৃষ্টি সেটা হয়ে উঠছে প্রলয় ঝড়। বুঝা গেল? তাহলে এই জন্য বলছে যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়া থেকে বেরিয়ে আসে কবির কোন লিপিকার স্বর। অর্থাৎ মায়ের সেই বেদনা, তার সেই অশ্রু, সেটাকে বুকে নিয়েও সেই জেলের গড়া থেকে, অর্থাৎ তাকে যে কারাগারে নিক্ষেপ করা হয়েছে কবিকে, সেই সেই কারাগারে থেকেও সেই কবির প্রতিবাদের ভাষাকে কিন্তু শাসক শ্রেণী সম্প্রদায় বন্ধ করতে পারেনি। তাই সেই জেলের গড়া থেকেও বেরিয়ে আসে কবির সেই লিপিকার স্বর, কবির সেই লেখনীর প্রতিবাদের ভাষা। এই জন্য কবি বলছেন যে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়া থেকে বেরিয়ে আসে কবির কোনো লিপিকার স্বর। এটা গেল প্রথম স্তবক। এরপরে আসি যে দ্বিতীয় স্তবক। দ্বিতীয় স্তবকে রয়েছে দেখো যে যখন কাঁপন লাগে জিভে, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, আর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। দেখেছো কত সুন্দর করে রয়েছে কবিতা, দেখো ভালো করে একটু বুঝে নাও। রয়েছে যে যখন কাঁপন লাগে জিভে, কাঁপন লাগে জিভে, অর্থাৎ কাঁপন কখন লাগবে জিভে? যখন বিভিন্ন রকমের অন্যায় অত্যাচারের শিকার হয়ে যাচ্ছ তুমি, বারবার অত্যাচারিত হচ্ছ, কিন্তু কিছু বলছো না, কিন্তু সেই অত্যাচারের সীমা যখন লঙ্ঘন করে যাচ্ছে, তখন তোমার সেই মন থেকে প্রতিবাদের ভাষা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তোমার সেই ধৈর্য যখন অতিক্রম করে যাচ্ছে, তুমি যখন আর সেই ধৈর্যের রক্ষা করতে পারছো না, ধৈর্যের সীমারেখা যখন বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার সেই মুখ থেকে প্রতিবাদের ভাষা কিন্তু বেরিয়ে আসবে। যখন জিভে কাঁপন লাগে, তাহলে কাঁপন লাগে জিভে, অর্থাৎ তিনি আর সহ্য করতে পারছেন না, তখন তার মুখ থেকে, তখন তার লেখনীর দ্বারা প্রতিবাদের ভাষা কিন্তু গর্জে উঠছে। তারপর যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, অর্থাৎ সেই কবিতার লেখনীর মধ্য দিয়ে সমগ্র বাতাসে কিন্তু ছড়িয়ে পড়ে, অর্থাৎ তার সেই কবিতার ভাষা সমগ্র সাধারণ মানুষের মনের মধ্যে যখন ছড়িয়ে পড়ে সেই রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে। অর্থাৎ রাষ্ট্র যখন পরিচালনা হয়, সেখানকার একটা বিশাল বড় একটা গ্রন্থ হচ্ছে কিন্তু সংবিধান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংবিধানের কোন নিয়ম কানুন কেউ কিন্তু মানছে না, তারা নিজেরাই নিজের মনের মতো করে একটা নিয়ম তৈরি করছে, শুধুমাত্র ওই প্রতিবাদকে, ওই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু সেটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই তো কবির সেই লেখনীর প্রতিবাদের ভাষা কারাগারের মধ্য থেকেও বেরিয়ে আসে। আর কি দেখো, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। তাহলে গান, গানও একটা প্রতিবাদের ভাষা। আমরা ক্লাস 10-এ যখন পড়েছ অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী লেখা, সেখানে রয়েছে যে গান দাঁড়াবে ঋষি বালক, গান নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াবে। তাহলে গানও একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। তাহলে গান যখন হয়ে ওঠে যুদ্ধের কিন্তু শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কবিকে তখন ওই শাসক শ্রেণীর সম্প্রদায় তারা কিন্তু ভয় পাচ্ছে। তখন ভয় পেয়ে কি করছে না, দেখো কয়েদ করে তাকে, বলছে ভয় পেয়ে যখন সমস্ত দিক দিয়ে ওই নিয়মের বাইরে গিয়ে, নিয়মের বেড়াজালের বন্ধনের বাইরে গিয়েও
নিজস্ব নিয়ম কানুন চাপিয়ে দিয়ে যখন কবিকে বা তার সেই সম্প্রদায়ের মানুষকে যারা প্রতিবাদ করছে তাদেরকে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু যখন পারছে না তখন কবিকে কোয়েত করছে, বলছে চলো কারাগারে নিক্ষেপ করা হয়। কোয়েত অর্থাৎ কারাগার, বলছে কারাগারে নিক্ষেপ করে দেওয়া হবে। তাহলে কয়েদ করে তাকে, আর কি কয়েদ করেও পারছে না, বলছে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। বলছে গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, অর্থাৎ গলা টিপে ধরছে, সেখানে আরো শক্ত করে ফাঁস লাগিয়ে দিচ্ছে, আরো যত রকমের কঠোর নিয়ম কানুন তার বিরুদ্ধে আনার চেষ্টা করছে, বিভিন্ন রকমের নিয়ম কানুন আনার কিন্তু চেষ্টা করে চলেছে। তাই বলছে যে গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কিন্তু তারই মধ্যে কবিতার সুর দিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। বলছে তারই মধ্যে দিয়ে, অর্থাৎ শাসক শ্রেণীর সম্প্রদায় যতই চেষ্টা করুক না কেন তার গলায় ফাঁস দিয়ে আটকে রাখার জন্য, কিন্তু তবুও কিন্তু পারছে না, তারা ব্যর্থ। কারণ সেই কবির সেই লেখনের ভাষা, অর্থাৎ কবির যে প্রতিবাদের সুর, অর্থাৎ তিনি যে স্বদেশ প্রেমের জন্য সাধারণ মানুষের মনের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, স্বদেশ প্রেমের যে গান, স্বদেশ প্রেমের যে স্বাধীনতার যে বীজ তিনি রোপণ করেছেন, সেটা কিন্তু সমগ্র সাধারণ মানুষের মধ্যে, সমগ্র জনতার মাঝখানে কিন্তু ছড়িয়ে গেছে। তাই বলছে তিনি সব সময় সেই সাধারণ মানুষের মনের হৃদয়ের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন। তাই বলছে যে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এরপরে স্তবক দেখো, বলছে দেখো যে ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। তাহলে এখানে কি বলেছে যে ফাঁসির মঞ্চ ভারসাম্য রক্ষার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। তাহলে ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চ যেখানে অপরাধীদের নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়, যে মঞ্চ তৈরি করা হয় শুধুমাত্র অপরাধীদের নিয়ে ফাঁসি দেওয়ার জন্য, সেটাকে বলা হয় ফাঁসির মঞ্চ। কিন্তু এখানে অপরাধী নন, এখানে সাধারণ একজন মানে সাধারণ মানুষের হয়ে কথা বলা, অর্থাৎ দেশকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করতে গিয়ে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী মানুষদেরকে এখানে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। এখানে কোনো অপরাধীকে ফাঁসি দেওয়া হচ্ছে না, যেখানে শাসক গোষ্ঠীর চোখে সে অপরাধী, কিন্তু সাধারণ মানুষের কাছে, আমাদের বিশ্ব মায়ের কাছে সে কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি হচ্ছেন একজন দেশপ্রেমিক, তাকে কিন্তু এখানে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে। বলছে ফাঁসির মঞ্চে, কিন্তু ফাঁসির মঞ্চে কি হলো না, ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখবার জন্য মিলে যাচ্ছে মাটিতে। তাহলে ফাঁসির মঞ্চ যেখানে প্রস্তুত করা হয়, সেখানে কি করা হয় না, ওই পাটিকে কিন্তু মাটির স্পর্শ না করে মাটি থেকে উপরে ঝুলে রাখা হয়, কিন্তু এখানে ভারসাম্য স্থাপন করা হচ্ছে। অর্থাৎ শাসক গোষ্ঠী জানে যে এ কিন্তু প্রতিবাদ করছে, এ কিন্তু কোনো খারাপ কাজ করছে না, তাই ফাঁসি দিতেও তাকে ভয় পাচ্ছে, তাই সেখানে ফাঁসির মঞ্চে কিন্তু একটা ভারসাম্য রক্ষা করা হচ্ছে। বাচ্চা দেখো ভারসাম্য রাখবার জন্য মিলে যাচ্ছে মাটিতে। অর্থাৎ এখানে কবি মৃত্যুকেও কিন্তু ভয় পায় না, মৃত্যুকে ভয় পেতে তিনি কিন্তু পিছপান না। এখানে কবি তার নিজের মেরুদণ্ড কারোর কাছে বিক্রি করে দেননি, তিনি তার মেরুদণ্ডকে কিন্তু সোজা করে রেখেছেন, তার সেই শিরদাঁড়া সোজা করে রেখে সমগ্র ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ করে চলেছেন অনবরত। তাই তো আমরা যদি দেখি জীবনানন্দ বলেছিলেন যে সকলেই কবি নন, কেউ কেউ কবি। তাহলে সকলেই কবি নন, কেউ কেউ কবি। তিনি এখানে নিজের মেরুদণ্ড তিনি বিক্রি করে দেননি, তিনি নিজের ফাঁসির মৃত্যুর মঞ্চে তিনি হাসি মুখে তিনি সেটাকে বহন করে নিতে চেয়েছেন। তাহলে তো ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, মৃত্যুকে তিনি ভয় পাচ্ছেন না, তিনি মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছেন। আর কি ওই তুচ্ছ ফাঁসুড়ে, ফাঁসুড়ে কি গো না, ফাঁসুড়ে হচ্ছে যারা ফাঁসি দেয় তাদেরকে বলা হয় ফাঁসুড়ে। তাহলে সেই ফাঁসুড়িকে তুচ্ছ নগণ্য ভাবছে, ঠিক আছে, বলছে আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ এখানে ফাঁসুড়ে যাকে ফাঁসি দিতে চলেছেন, সেই ফাঁসুড়িকেও সাধারণ মানুষের বিচারে একদিন তুলিয়ে দিতে হবে, সাধারণ মানুষ একদিনের ফাঁসি দিয়ে এর জবাব দিবে।
বুঝা গেল? তাহলে কবিতাটির বিষয়বস্তু হচ্ছে কিন্তু এইটা। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম। পরবর্তী এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা নতুন আমার এই চ্যানেলে এসেছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে এরকম একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো।